ছাত্রছাত্রীদের যে সম্বর্ধনা অনুষ্ঠান, এরকম একটা সুন্দর অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় বলাই গোসাই মহোদয়, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি। উপস্থিত রয়েছেন মাননীয় সুকান্ত ঘোষ, মাননীয় সচিব ত্রিপুরা ক্রীড়া পর্ষদ। উপস্থিত রয়েছেন মাননীয় প্রণব সরকার, চিফ এডিটর ত্রিপুরা ন্যাশনাল হেডলাইন ত্রিপুরা। এছাড়াও অন্যান্য অতিথি যারা মঞ্চে রয়েছেন, আমাদের অধিকর্তা সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশনের সহ এখানে যিনি স্বাগত ভাষণ রাখেন ভৌমিক সহ যারা অতিথিরা মঞ্চে রয়েছেন, এবং সামনে যারা আমার ভাই বোনেরা উপস্থিত হয়েছেন এবং অভিভাবক মন্ডলী উপস্থিত হয়েছেন এবং মিডিয়া যারা রয়েছেন, সকলকে শুভেচ্ছা জানিয়ে খুব সংক্ষেপে একটা কথা বলে শেষ করব। দেখুন, জীবনের সমস্যা এরকম নয় যে কেউ সমস্যার সমাধান হয়ে যাবে। দেখুন, কোনো সমস্যায় সমাধান সম্ভব নয়, কোনো সমস্যার থেকে আমরা মুক্ত হয়ে এরকম নয়, কিন্তু সরকারের প্রয়াস থাকা চাই যে আমাদের সমস্যা থেকে বেরোনো না। আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে পারি যে আমি এই সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন দপ্তর, যে দপ্তর দিব্যাঙ্গদেরকে নিয়ে কাজ করে, সেই দপ্তরের মন্ত্রীর দায়িত্ব খুব বেশি দিন হয়নি, 2 বছর এখনো পুরো হয়নি। কিন্তু আমাদের একটা প্রয়াস রয়েছে যে আমরা আমাদের যারা দিব্যাঙ্গ ভাই বোন রয়েছে, সেটা ব্লাইন্ড হোক বা অন্যান্য যারা দিব্যাঙ্গ, তাদেরকে যেন একটু স্বাভাবিকভাবে অন্যান্য 5টা লোকের যেভাবে বাঁচে তার মতো যেন তারা বাঁচতে পারে, তার প্রয়াস আমরা জারি রেখেছি। আপনারা জানলে খুশি হবে, গোটা দেশে যে দিব্যাঙ্গদের যে পেনশন দেওয়া হয়, সেটা হচ্ছে বয়স যাদের 18 বছর থেকে 50 বছর, তাদেরকে 500 টাকার নিচে পায়, অর্থাৎ 300 টাকা দেওয়া হয়। 60 বছরের উপরে বোধহয় 500 টাকা দেওয়া হয়। আমাদের সচিব রয়েছেন, গত পরশু দিয়ে আমি একটা মিটিংয়ে দেখছিলাম। কিন্তু আমাদের যে আমরা 2000 টাকা দিই, তো 2000 টাকা দেই সেটা বড় কথা নয়। এই জায়গাটা আমার আগের বক্তা বলেছেন, আমাদের বলাইদা বলেছেন, বলাই গোসাই মহোদয়, যে এটা বোধহয় আমাদের রাজ্য নয়, গোটা ভারতের মধ্যে প্রথম কোন রাজ্য হবে। আমার অধিকর্তা এখানে আছেন, ওনার প্রশংসা আমরা সামনে করা ঠিক নয়, এটা প্রথম কোন রাজ্য হবে একজন অধিকর্তা 3000 স্যাংশন মেমো মাঠে বসে সাইন করেছেন, এবং মাঠে আমরা 3000 দিব্যাঙ্গ ভাই বোনদেরকে পেনশন দিয়েছি। এটা এই রাজ্যে গোটা দেশে এইরকম নজির হয়তো আর ঘটেনি। আমরা দেখি পত্রিকার পাতা বিভিন্ন সময় দিব্যাঙ্গ ভাই বোনেরা পত্রিকায় উঠে যে তারা ভাতা পান না বা ভাতার থেকে বঞ্চিত। আমরা তাদেরকে অ্যাড্রেস করে, তাদেরকে খোঁজ করে তাদের ভাতা দেওয়ার ব্যবস্থা করে থাকি। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা পত্রিকায় অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যে আমরা আমাদের রাজ্যে যে পলিসি রয়েছে, সারা দেশে 80% দিব্যাঙ্গ হলেই সে ভাতা পাবে, কিন্তু আমরা 60% করে নিয়েছি। গোটা দেশে যেখানে দিব্যাঙ্গরা বিপিএল হলে পরেই শুধুমাত্র ভাতার জন্য দাবি করতে পারবে, আমাদের রাজ্যে এপিএল হলে পরেও দিব্যাঙ্গ ভাতা পাবে, এবং 60% যারা তাদের 60% উপরে তারা ভাতা পাবে। এরকম আমরা বিজ্ঞাপন দিয়ে আমরা দুদিনের আমরা খেলো ত্রিপুরা প্যারা গেম যেটা করেছি, সেখানে আমরা ক্যাম্প করে 8টা জেলার জন্য আলাদা আলাদা কাউন্টার করে সেখানে 3000 যারা দিব্যাঙ্গ ভাই বোনদেরকে একসঙ্গে আমরা সেদিন আমাদের অধিকর্তা সাইন করে স্যাংশন মেমো আমরা দিয়েছি। এবং প্রতিনিয়ত আমার দপ্তরের কাছে নির্দেশ রয়েছে যে কোথায় কোনো পত্রিকার পাতায় যদি বা কোনো সংবাদ মাধ্যমে যদি কোনো দিব্যাঙ্গ ভাই বোনদেরকে তারা পেনশন পান না, সামাজিক ভাতা পান না, এইরকম খবর যদি উঠে আসে, সেখানে আমাদের দপ্তর থেকে খোঁজ করে তাকে ভাতা পাওয়ার ব্যবস্থা, যত ধরনের সুবিধা মানে কাগজপত্র দরকার সেগুলো যেন তারা করে দেন, এইভাবে নির্দেশ রয়েছে। আমরা সেটা করার প্রয়াস করছি। আমি বলছি না সমস্ত সমস্যার সমাধান এটা করলেই হয়ে যাবে, কিন্তু এটা আমাদের প্রয়াস রয়েছে যেন আমাদের ভাই বোনেরা যেন তাদের অসুবিধা না হয়, তারা যেন সেই সরকারি সুযোগটা পায়। আমাদের বিভিন্ন অফিসগুলোতে, আমাদের দপ্তরগুলোতে তাদের যাতায়াতের জন্য আপনারা জানেন গভর্নমেন্টের কিছু গাইডলাইন রয়েছে। এরকম ইতিমধ্যে আমরা প্রায় 15খানা বিল্ডিং, সরকারি বিল্ডিং ইতিমধ্যে আমরা সেগুলো যাতায়াতের ব্যবস্থার জন্য করা হয়েছে। এছাড়াও আরো বড় বিল্ডিং যেগুলো নতুন হচ্ছে, সেগুলোতে ম্যান্ডেটরি করা হয়েছে যে সেখানে যেন এই তাদের যাতায়াতের সুগম ব্যবস্থা থাকে, তারা যেন যাতায়াত করতে। আমরা এই কথাটাও আমি আশা করছিলাম আপনাদের কাছ থেকে আসবে। এটা প্রথমবার হয়েছে ত্রিপুরাতে আমরা দিব্যাঙ্গদের জন্য আমরা পলিসি নিয়েছি। এবার পলিসি আমরা ওই খেলো ত্রিপুরা প্যারা গেমসে আমরা ত্রিপুরা দিব্যাঙ্গদের জন্য পলিসি নিয়েছি, যেন তাদের
অধিকার, যেটা আমার ভাই বলছিল যে চাকরির ক্ষেত্রে তাদের অধিকার বা তাদের বিভিন্ন সুযোগ সুবিধার থেকে যেন তারা বঞ্চিত না হয় সরকারি বেসরকারি ক্ষেত্রে, এর জন্য আমরা পলিসি নিয়োগ করেছি, এখানে পলিসি নিয়ে এসেছি আমাদের তাদের জন্য। আমরা চাই তারাও যেন স্বাভাবিকভাবে বাঁচতে পারে। দিব্যাঙ্গ ভাই বোনেরা কোনো অংশেই কম নয়, সেটা আমরা জানি। আমরা যখন এবার প্যারিসে যখন অলিম্পিক হয়েছিল আমরা দেখেছি, সে প্যারিস অলিম্পিকে আমাদের সাধারণ যারা খেলোয়াড়রা গিয়েছিল তারা সেভাবে মেডেল অর্জন করতে পারেনি, কিন্তু যখন প্যারা অলিম্পিক হয়েছিল সেখানে 60-এরও বেশি মেডেল আমাদের দিব্যাঙ্গ ভাই বোনেরা জিতেছে, এবং সেটা প্রমাণ করে দিয়েছে যে দিব্যাঙ্গরা কোনো অংশে কম নয়। আমরা দেখেছি শীতল দেবীকে, এখানে অনেকে আছেন যারা দিব্যাঙ্গদেরকে নিয়ে সারা দেশের বিভিন্ন খবরাখবর রাখেন। শীতল দেবীর দুটো হাত নেই, সে মেয়েটা তীর চালিয়ে ধনুষ চালিয়ে সেখানে গোল্ড মেডেল জিতেছে আমাদের প্যারা গেমসে, ব্রোঞ্জ জিতেছে, এবং ভারত সরকার ইচ্ছা শক্তি থাকে তাহলে কোনো কিছু আমাদের আটকাতে পারে না। এই শীতল দেবীর জীবনটা যদি দেখুন, সে বাচ্চা মেয়ে সেই যখন 6 বছরের বয়সে তার মাকে বলছিল, সে আমরা অতীতে যারা রয়েছেন যারা বিভিন্ন মহাপুরুষরা রয়েছে তাদের মহাপুরুষ বলতে হবে, যারা আজ আবিষ্কার করেছেন আমাদের দিব্যাঙ্গদের পড়ার জন্য এই বেল আবিষ্কার করেছেন, এরা মহান মানব। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, আজকের দিনে শীতল দেবী যার 6 বছর বয়সে তার মাকে বলছিল যে আমার দুটো হাত দিয়ে আমাকে কদিন তুমি উঠিয়ে নিয়ে যাবে, এক জায়গাতে এক জায়গায় খাইয়ে দেবে, কাপড় পরিয়ে দেবে, কতদিন তোমাকে আমাকে লালন পালন করবে, আমাকে এমন কিছু করতে দাও যেটা আমাকে দেখে মানুষ প্রেরণা পায়। তার মা তাকে মাঠে নিয়ে বসিয়ে দেয় এবং মাঠে বলে তুমি ধনুষ চালানো শেখো। দুটো হাত নেই, মেয়েটাকে বলছে ধনুষ চালাতে, বলছে তুমি পা দিয়ে ধনুষ চালাতে শুরু করো। ওই পা দিয়ে ধনুষ চালাতে চালাতে প্রায় 18 বছর তার প্রয়াস সেই মাঠে ধনুষ চালানো। এবার যখন প্যারিসে অলিম্পিক হয়েছে, ধনুষ চালিয়ে একের পর এক নিশানা গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে আমাদের ভারতের জন্য শুধু সোনা আনেনি, পৃথিবীর শ্রেষ্ঠত্ব উপাধি নিয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ খেলোয়াড় যে দিব্যাঙ্গদের মধ্যে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসাবে তাকে স্বীকৃতি দিয়েছে, ভারত সরকার তাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দিয়েছে। ভাবুন, একটা মানুষ যদি তার ইচ্ছা শক্তি থাকে তাহলে তার অঙ্গ যেটা নিয়ে আমরা গর্ব করি সেটা গর্ব করার বিষয়, মন হৃদয়টা আমাদের সংকল্প যদি আমরা স্থির করি তাহলে কোনো সমস্যা কোনো বাধা আমাদের আটকাতে পারবে না। আমি জানি আমাদের রাজ্যেও এইরকম প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে। বলছিলেন আমাদের মাননীয় লায়ন্স ক্লাবের সভাপতি বলছিলেন যে আমাদের এখানে এই ধরনের দিব্যাঙ্গ ভাই বোনদের জন্য একটা যদি গ্রাউন্ড তৈরি করা যায়। অলরেডি আমরা এটা নিয়ে পরিকল্পনা করে আমরা কেন্দ্র সরকারের কাছে এরকম একটা স্কিম পাঠিয়েছি, আমাদের অধিকর্তা বসে আছেন, আমাদের একবার না দুবার তিনবার এটা নিয়ে মিটিং হয়েছে যে দিব্যাঙ্গ ভাই বোনরা যেন থাকতে পারে, তাদের জন্য তার একটা ভালো পরিকাঠামো, একটা পরিসরে থাকার ব্যবস্থা, খেলাধুলার ব্যবস্থা, সেখানে কোচ তাদের মতো করে তারা যেন সেখানে প্রশিক্ষণ নিতে পারে, এর জন্য সরকারের প্রয়াস রয়েছে। আমরা করছি, আমাদের সরকার সেটা নিয়ে ভাবনা রয়েছে। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন শুধু বলেন না করে দেখিয়েছেন। আজ দিব্যাঙ্গ ভাই বোন যারা রয়েছে, যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে টপার যারা 10 জন, তাদেরকে 54,000 আমরা তাদেরকে সম্মান দিচ্ছি। আমরা প্রত্যেক বছর আমাদের দিব্যাঙ্গ ভাই বোন যারা 12-এ প্রথম যারা 10 জন হচ্ছে তাদেরকে 52,000 টাকা করে আমরা তাদেরকে ক্যাশ দিচ্ছি, অর্থরাশি। আর যারা মাধ্যমিকে যারা টপ হচ্ছে তাদেরকে আমরা 24,000 টাকা করে দিচ্ছি। এটা শুধু নয়, শিক্ষা ক্ষেত্রে দেখবেন আমাদের 100 জন ছাত্রছাত্রীকে, সাধারণ ছাত্রছাত্রীদের জন্য সরকার 5,000 টাকা করে মাসে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাদেরকে 5,000 টাকা করে মাসে দেবে এরকম 100 ছাত্রছাত্রী যারা তার 11-12 করবে, কলেজে যারা এডমিশন নেবে তাদের জন্য 5,000 টাকা করে 100 জনকে দেবে। এগুলো শুধু বলা নয়, এগুলো করে দেখানো হয়েছে। এবার অলরেডি আমরা দিতে শুরু করেছি। আমাদের স্পোর্টস দপ্তর আমাদের দিব্যাঙ্গ ভাই বোন ছাড়াও এমনিতেও যারা দিব্যাঙ্গ ভাই বোনও যারা ন্যাশনাল লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলে যারা গোল্ড মেডেল জিতছে তাদেরকে আমরা 1 লক্ষ টাকা প্রতি বছর, যারা সিলভার জিতছে তাদেরকে 50,000 টাকা, যারা ব্রোঞ্জ জিতছে তাদেরকে 25,000 টাকা আমরা দিতে শুরু করেছি। তার মধ্যে এখানে অনেক রয়েছেন বেনিফিশিয়ারি যারা সেটা পেয়েছেন। আমরা চাই আমরা সকলে মিলে যেন একটা সুন্দর ত্রিপুরা রাজ্য করতে পারি। আমরা একটা বৈভবশালী ভারত যে আমরা কল্পনা করছি, যে বৈভবশালী ভারত যদি সকলে মিলে নির্মাণ করতে পারি, সকলের প্রয়াসে সেটা সম্ভব হবে। আমরা চাই আমাদের ভাই বোন যারা দিব্যাঙ্গরা রয়েছে
তাদের জন্য চাকরির কথা বলেছিলেন। আমরা আমাদের সরকার আসার পর কেন্দ্র সরকার আরেকশো বাড়িয়েছে। আমরা চাই এখানে একটা দাবি এসে আমি দেখেছি আমাদের হাতে তুলে দিয়েছেন যে তাদের যে রেলওয়ে যাতায়াত যারা করেন তাদের যেটা কম্পেনসেশন পাওয়ার কথা সেটা লাভলিং থেকে আনতে হয়, সেটা আমাদের যদি আগরতলা থেকে করা হয়। আমি আমাদের অধিকর্তা রয়েছেন ওনার সাথে কথা বলবো, আমরা রেলওয়ে দপ্তরে চিঠি লিখবো যে এখানে যেন আগরতলাতে সেটা কাউন্টারের ব্যবস্থা করা হয়, তাহলে এখান থেকে যেন তারা সেই সুবিধাটা পায় এবং তারা যাতায়াত করতে পারে রেলে। একটা সময় রেলের ব্যবস্থা আমাদের চলতো, বহিরাজ্যে যাওয়ার ব্যবস্থা ছিল না, এখান থেকে আমরা লামডিং বা অথবা গুয়াহাটিতে গিয়ে উঠতাম, তার জন্য সেই ব্যবস্থা সেখানে। এখন যেহেতু আমাদের আগরতলা থেকে গোটা দেশে অনেকগুলো রেল চলাচল করে, অনেকগুলো রাজ্যে বড় শহরে হায়দ্রাবাদ হোক, মুম্বাই হোক, দিল্লি হোক, কলকাতা হোক, গোটা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এখান থেকে রেল যাতায়াতের ব্যবস্থা হয়েছে। এই সুবিধাটা আমরা চাই আমাদের রাজ্য থেকে যেন আমাদের ভাই বোনেরা যারা বাইরে যান তারা যেন সেই সুবিধাটা পান, তার জন্য আমরা আমাদের দপ্তর থেকে সেটার জন্য প্রয়াস করবে, সেটা যেন এখান থেকে চালু হয়। আমি জানি যে সমস্যা অনেক সমস্যা রয়েছে, কিন্তু সব সমস্যার সমাধান একসঙ্গে সম্ভব নয়। সরকারি প্রয়াস রয়েছে, সরকার চায় যে সকলকে নিয়ে সবকা সাথ সবকা বিকাশ শুধু বলা নয়, সেটা করে দেখানো। আমার হয়তো বলাটা প্রাসঙ্গিক হবে না এখানে, আমরা বলিনি এই যে চা বাগান শ্রমিক যারা রয়েছে আমাদের এই সরকার 8,500 9,000 শ্রমিক পরিবার যাদেরকে এই সরকার আসার পর ভূমির অধিকার দিয়েছে। অনেক রাজনীতি হয়েছে এখানে, জানি অনেকরাই অনেক রাজনৈতিক দলের হয়তো করার ছিলেন, অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থানের অনেক স্লোগান দেখেছেন, কেউ করে দেখায়নি। আমাদের রাজ্যে যারা শত বছর ধরে বসবাস করে তাদেরকে 1 ছটাক জমি দেওয়ার কাজ করেননি। বলেছেন তাদেরকে শ্রমিক আন্দোলনের নাম করেছেন, স্লোগান দিয়েছেন, বলেছেন শ্রমিক মেহনতি মজদুরের জন্য লড়াই করছি। অথচ যেহেতু এই কথাটা আমি বলছি, আমি চণ্ডীপুর বিধানসভা থেকে এসেছি, এই রাজ্যের সবচেয়ে বেশি চা বাগান ওখানে চা শ্রমিকরা বসবাস করে, এরকম 8,000 পরিবার চা শ্রমিক রাজ্যে রয়েছে, 1 ছটাক জমি দেওয়ার ব্যবস্থা করেননি। এই মানুষগুলো শত বছর ধরে রাজ্যে থাকে, এই সরকার আসার পর 3,000 চা শ্রমিক পরিবারকে জমি দিয়েছে। শুধু বলেননি, আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহেব শুধু বলেন না, করে দেখিয়েছেন। আমি যতগুলো কথা এখন পর্যন্ত বলেছি আমরা করবো বলিনি, সবগুলো করে আমরা দেখিয়েছি। দিব্যাঙ্গদের ভাতা সহ আমরা অন্যান্য ভাতা 2,000 টাকা বলেছি, আমরা করে দেখিয়েছি। আমরা ইউআইডি কার্ড ক্যাম্প করে প্রতি ঘরে সুশাসন নয়, মাত্র এই 3 বছর ইউআইডি কার্ড আমাদের রাজ্যে প্রায় 40,000 দিব্যাঙ্গ ভাই বোনদেরকে ইউআইডি কার্ড করে দেওয়া হয়েছে। আর 4টা আমাদের ডিডিআরসি ছিল, আজ 8টা ডিডিআরসি তে অলমোস্ট কমপ্লিট কাজ, সবগুলো ডিডিআরসি ফুল পেজে শুরু হয়েছে, যেখানে আমাদের ভাই বোনেরা একটা সময় ধোয়াইতে গন্ডাছড়া রাইমাবেলির থেকেও আপনাকে আসতে হতো আগরতলাতে তাদের ইউআইডি কার্ড বানানোর জন্য, ধর্মনগর থেকে ইউআইডি কার্ড বানানোর জন্য কৈলাসহরে যেতে হতো। আজ প্রত্যেকটা জেলায় 8খানা জেলা, শুধু ঘটনা হয়নি, 8খানা জেলাতে আমাদের ডিডিআরসি কমপ্লিট ফুল পেজে চালু হচ্ছে, সেখানে আমাদের ইউআইডি কার্ড করতে পারবে। আমরা ইউআইডি কার্ড বানানোর জন্য দিব্যাঙ্গ ভাই বোনদের জন্য বহুবার আমরা ক্যাম্প করেছি, ক্যাম্প করে তাদেরকে কার্ড করে দিয়েছি। এরপর আমাদের খেলো ত্রিপুরা প্যারা গেমসে আমরা সেখানে ক্যাম্প লাগিয়ে, আমাদের ডিডিআরসি ওয়েস্ট ডিস্ট্রিক্ট ক্যাম্প লাগিয়ে সেখানে তাদেরকে ইউআইডি কার্ড করে দিয়েছি। আমরা এবার ক্যাম্প লাগিয়ে 3,000 লোককে ভাতা দিয়েছি, শুধু আমরা বলিনি, এগুলো করে দেখিয়েছি। এখানে যারা দিব্যাঙ্গ ভাই বোনেরা রয়েছেন কেউ বলতে পারবেন না যে এরকম একটা নিউজ হয়েছে 2 বছরের মধ্যে, যে নিউজের পরে এটা ইমপ্লিমেন্ট হয়নি। আমরা যখনই যে চ্যানেল হোক, যে মিডিয়া হাউসে হোক, যে পত্রিকাতে হোক, আমরা দেখেছি দিব্যাঙ্গরা ভাতা পায় না, এরকম একটা নিউজ হয়েছে, আমাদের দপ্তরের লোক সেখানে খোঁজ করে গিয়ে আমরা তার ভাতার ব্যবস্থা করে দিয়েছি। আমরা একটা ভাতা এরকম পেন্ডিং রাখিনি যারা ভাতা পায়নি। আমরা রাজ্যে পত্রিকাতে বিজ্ঞাপন দিয়ে আমরা 60% উপরে যারা দিব্যাঙ্গ রয়েছে সকলকে আহ্বান করেছি আমরা যে আপনারা আসুন, আপনাদের অধিকার, আমাদের সরকারি সিদ্ধান্ত যে 60% বেশি যারা তাদেরকে সামাজিক ভাতা দেওয়া হবে, আমরা সকলকে দিয়েছি। যাই হোক, অনেক কথা বললাম। নতুন বছর, ইংরেজি নতুন বছর শুরু হয়েছে, এই বছর সকলের ভালো যাক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা যেন সকলে ভালো থাকি, সবাই যেন সুস্বাস্থ্য থাকি, ঈশ্বর যেন আমাদেরকে ভালো রাখেন, এই প্রত্যাশা নিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম। জয় হিন্দ।